আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে কাজ করে যেতেই পছন্দ করেন, কখনোই পাত প্রদীপের আলোয় আসেন না। দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকের পর্বের ব্যক্তিত্ব তেমনই একজন মানুষ। আজ আমরা বলতে পারছি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। দেশের প্রতিটি ইঞ্চি চাষযোগ্য জায়গা চাষের আওতায় এসেছে। আর এই বিশাল কর্মযজ্ঞের পেছনে কাজ করেছেন কিছু নেপথ্য নায়ক। আজকের ব্যক্তিত্ব তেমনই একজন মানুষ। আজকে দেশের যে কৃষি কাঠামো পরিলক্ষিত হয়, এটির প্রায় পুরোটি এই মানুষটির হাতে গড়া। এই মানুষটি হচ্ছেন দেশের খ্যাতিমান কৃষি বিজ্ঞানী, এমেরিটাস সায়েন্টিস্ট ডক্টর কাজী এম বদরুদ্দোজা। স্যার, কেমন আছেন? আছে একরকম মোটামুটি ভাবেই। আজকে জানবো যে কিভাবে একজন আমাদের ডক্টর কাজী এম বদরুদ্দোজা হয়ে উঠলেন, কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখে আসবো। দেশের খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ডক্টর কাজী এম বদরুদ্দোজা 1927 সালের 1 জানুয়ারি বগুড়া জেলার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা কাজী বদিউজ্জামান পেশায় ছিলেন আইনজীবী, মা জমিলা খাতুন ছিলেন গৃহিণী। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি সবার বড়। তার শৈশবকাল কেটেছে পৈতৃক বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। গোবিন্দগঞ্জ হাই স্কুল থেকে 1942 সালে ইংরেজিতে লেটার মার্কসসহ ম্যাট্রিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। 1944 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে আইএসসি পাশ করেন। 1945 সালে ভর্তি হন উপমহাদেশের প্রথম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁওস্থ বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটে, যেটি বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এখান থেকে 1948 সালে বিএজি এবং 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ক্রপ বোটানিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এমএসসি পাশ করার পর ডক্টর কাজী এম বদরুদ্দোজা 1948 সালে পাকিস্তান বিভাগীয় পাবলিক সার্ভিস কমিশনের অনুমোদনে এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরিতে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1957 সালে তিনি ইকোনমিক বোটানিস্ট পদ লাভ করেন। পরবর্তীতে তৎকালীন পশ্চিম পাকিস্তানের পাকিস্তান এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে পর্যায়ক্রমে পরিচালক, নির্বাহী পরিচালক ও মহাপরিচালকের দায়িত্ব নিয়ে তিনি প্রথম তৎকালীন পূর্ব পাকিস্তানের উচ্চ ফলনশীল গম প্রবর্তন করার উদ্যোগ নেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশের কৃষি গবেষণাকে নতুন করে দাঁড় করানোর দায়িত্ব নেন তিনি। তার সুদক্ষ নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি। 1974 থেকে 1979 সাল পর্যন্ত তিনি বাড়ির প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন। 1979 থেকে 1984 সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে তিনি রিসার্চ অ্যান্ড এডুকেশনের পরিচালক, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক এবং মিল্কভিটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2 বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ম্যানেজমেন্টের একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তার ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগের ফলে দেশের কৃষি সংশ্লিষ্ট অনেকগুলি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দীর্ঘ কর্মজীবনে ডক্টর কাজী এম বদরুদ্দোজা বেশ কিছু আন্তর্জাতিক কমিটির সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেন। বিশেষজ্ঞ বিজ্ঞানী হিসেবে বাংলাদেশ ছাড়াও তিনি যুক্তরাজ্য, পাকিস্তান, মিশর, ইরাক, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামে বিভিন্ন সময় কর্মরত ছিলেন।
সরকারি চাকুরি থেকে অবসর নেওয়ার পরেও এখন পর্যন্ত নানাভাবে যুক্ত রয়েছেন কৃষির সঙ্গেই। কৃষি গবেষণায় ডক্টর কাজী এম বদরুদ্দোজার অসংখ্য কীর্তির মধ্যে এক বিরাট কীর্তি হচ্ছে উন্নত জাতের কাজী পেয়ারা। এই কাজী পেয়ারার উদ্ভাবকই হচ্ছেন দেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ডক্টর কাজী এম বদরুদ্দোজা। কাজী পেয়ারার কাজী নামটি এসেছে মূলত তার নামের প্রথম অংশ থেকেই। ডক্টর কাজী এম বদরুদ্দোজা তার কর্মযজ্ঞের স্বীকৃতি হিসেবে সরকার কর্তৃক 1985 সালে ন্যাশনাল অ্যামিরেটাস সায়েন্টিস্টের মর্যাদা লাভ করেন। 2012 সালে দেশের কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে আরও নানা পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। ডক্টর কাজী এম বদরুদ্দোজা ব্যক্তিগত জীবনে 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। স্ত্রী এবং প্রথম পুত্র ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। বর্তমানে দ্বিতীয় পুত্র, একমাত্র কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি নাতনিকে নিয়ে তার পরিবার। বাংলাদেশের কৃষি ব্যবস্থার এখনকার যে রূপটি পরিলক্ষিত হয় তার প্রায় পুরোটি ডক্টর কাজী এম বদরুদ্দোজার হাতে গড়া। এদেশের কৃষির উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন দেশের কৃষি ব্যবস্থা থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর কাজী এম বদরুদ্দোজা। স্যার, প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবার শৈশব কৈশোর বেড়ে ওঠা সম্পর্কে। জন্ম হলো গোবিন্দগঞ্জের থানার কাজী ফ্যামিলিতে। সেখান থেকে আমি বড় হই। তবে প্রথমে আমি পড়তাম গাইবান্ধা হাই স্কুলে। গাইবান্ধা তো একটা সাব ডিভিশন ছিল ওই দিন, এখন তো এটা একটা ডিস্ট্রিক্ট। তো এখন ওখান থেকে আমার কেন নিয়ে গেল গোবিন্দগঞ্জে আমি গেলাম পড়াশোনা করার জন্য, তার কথাটা বলতে গেলে আমাকে বলতে হবে আমি গাইবান্ধা থেকে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ফ্যামিলি আমাকে নিয়ে যেতে চাইলো। কারণ সেখানে ওই হাই স্কুলে, গোবিন্দগঞ্জ হাই স্কুলে বহুত দিন ধরে কোনো মুসলমান ছেলে ফার্স্ট হতো না, মানে বিশেষ করে 9-10-এ আমাকে নিয়ে যাওয়া হলো। যে আমি মেরিটোরিয়াস ছেলে ছিলাম, যাতে আমি ওদের সঙ্গে কম্পিট করে মুসলমান ছাত্র হিসাবে উপরের দিকে থাকতে পারি এবং তাদের সে আশা আমি পূরণ করি। আমি 9 এবং 10-এ দুটাতেই ফার্স্ট হই। এই আমার ওখানকার শৈশব কালের ব্যাপার। তো স্যার, এই যে শৈশবে নানাভাবে সময়গুলো কাটছিল, এই সময়টিতে কি কোনো স্বপ্ন ছিল যে বড় হয়ে কিছু একটা করতে হবে, কিছু একটা হতে হবে, দ্যাট মিনস এইম ইন লাইফ যেটিকে বলে? স্বপ্ন হলো, আমার দাদা তো ছিল ডাক্তার ছিলেন, তো ন্যাচারালি আমার ডাক্তার হওয়ার ইচ্ছাটাই স্বাভাবিক। কিন্তু আমার ডাক্তার হওয়া হয়নি এই কারণে যে আমার যে ইমিডিয়েট ছোটো ভাই ছিল সে ডাক্তারি লাইনে কলকাতায় ভর্তি হয়ে যায়। আমরা জেনেছি যে ছাত্র জীবনে আপনি অত্যন্ত মেধাবী ছিলেন। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা সেই সময়ের উপযোগী প্রথম সারির যে কোনো বিষয়ে পড়ালেখা করতে পারতেন, কিন্তু সব কিছুকে বাদ দিয়ে সেই সময়ের অপেক্ষাকৃত নতুন একটি বিষয় কৃষি, এই কৃষি বিষয়ে পড়তে আগ্রহী হলেন কেন? আমার ছোট ভাই যেহেতু মেডিকেলে পড়তে গেল, কাজেই 2জন ছেলেকে ওই ফাদারের পক্ষে সম্ভবপর ছিল না তাদের খরচ বহন করা। কাজে আমি দেখলাম যেখানে কম খরচে পড়া যায় সেখানে আমি, আর এখান থেকে আমি স্কলারশিপ পেলাম, এই এগ্রিকালচার কলেজ থেকে স্কলারশিপ পেলাম। সেটা এনাদের অ্যাট্রাকশন ছিল, এখানে স্কলারশিপ পাচ্ছি, আমি চলে যাই ওখানে আমার পড়াশোনার বেশি খরচ হবে না। সেই কারণেই আমি এগ্রিকালচারে আসি। এছাড়া তো ওই দিন আর এগ্রিকালচারে যাওয়ার খুব কম লোকেরই ইচ্ছে হতো। আপনি যে সময় পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন সেই সময়টিতে আমাদের এই অঞ্চলের কৃষকের ফসল বলতে ছিল শুধুমাত্র ধান এবং পাট। কাজের ক্ষেত্র ছিল অনেকটা সীমিত। এইরকম একটি অবস্থায় সেই সময়ের কাজের অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন। আমি তো যখন চাকরিতে ঢুকি তখন তো আমার জীবনের প্রথম
পর্যায়ে বলা চলে। কিন্তু তারপরে আমি বেশি দিন এখানে ছিলাম না। আমি এখান থেকে চলে যাই পাকিস্তানে এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে, হেড অফ দি পাকিস্তান এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল হিসেবে। একটা জিনিস যে আমি খুব লাকি, সেটা আমি জীবনে সবসময় প্রমোশন আমি কোনো সময় পাইনি, কম্পিটিশনের থ্রু দিয়ে আসছি এবং ধাপের পর ধাপ চলে গেছি উপরে, যাকে বলে প্রমোশন একটার পর একটা পাওয়া, সেটা সবসময় পেয়েছি। যার ফলে যে পাকিস্তান এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের হেড হওয়া সোজা কথা ছিল না একজন বাঙালি হিসেবে, তো বুঝতেই পারেন। তবু আমি যে ওখানে অনেক নাম করেছিলাম একজন বাঙালি হিসেবে, অফিসার হিসেবে। তারপরে যখন আমি রিপ্যাট্রিয়েটেড হয়ে আসলাম বাংলাদেশে, তখন এখানে এসে বাংলাদেশে কাজ করা আরম্ভ করলাম। এখানে যখন আসলাম তখন তো এখানে ধান ছাড়া কিছু হতো না, এটা আপনারা সব জানেনই। পাকিস্তান এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল যদিও করাচিতে ছিল, এটা তো ফর দি হোল অফ পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান দুটোই আসতো। তবে ওখানে বেশি গমের উপরে আমি কাজ করতাম, ও সুপারভিশন, দেখাশোনা, ডিরেকশন দেওয়া, কাজেও একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি এসে এখানে দেখলাম ধান যদি হয়তো গম হবে না কেন, সেই জন্য গমকে আমি নটকে ইন্ট্রোডিউস করিনি। গমকে এখানে ঢুকানোর জন্য আমি অনেক কিছু করতে হয়েছে আমাকে, যাতে গম এখানে সহজেই ঢুকতে পারে। আমি এখন 2-4 ভালো সায়েন্টিস্টকে সিলেক্ট করে তাদেরকে আমি বিদেশে পাঠানোর ব্যবস্থাও করলাম, যে এই 4 হুইট সায়েন্টিস্ট, হুইটের তারা কাজ করবে বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসার পরে। এই 4জনই ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে এখানে হুইটের উপর কাজ আরম্ভ করে। এই জন্য তারা হুইটের উপর জোর পুরো আরম্ভ করলাম। আর দেখা গেল সত্যিই তো হুইট তো কোনো অংশ কম না, এবং খুব স্প্রেড করে গেল তাড়াতাড়ি। মুক্তিযুদ্ধের পরে বিধ্বস্ত বাংলাদেশের কৃষি পুনর্গঠনের দায়িত্ব নেন আপনি। আপনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি গড়ে ওঠে। এছাড়া পরবর্তী সময়ে বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট সবগুলি প্রতিষ্ঠান গড়ে উঠবার পেছনে কোনো না কোনোভাবে আপনার অবদান রয়েছে, যার ফলশ্রুতিতে দেশের প্রতিটি ইঞ্চি চাষযোগ্য মাটি চাষের আওতায় এসেছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছি। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে কয়টা কারণ। একটা হলো যে বিজ্ঞানীদের কন্ট্রিবিউশন, তাদের যে কন্ট্রিবিউশন, এটা তো দরকার বেসিক্যালি। তারপর হলো যে এখানে ইনফ্রাস্ট্রাকচার, আমি যখন আসলাম দেখলাম যে এখানে কিছুই নেই। এই ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনি বললেন, যে বাড়ি, খালি বাড়ি না, আরও অনেক কটা ইনস্টিটিউটকে গড়ে ওঠার পিছনে আমি ছিলাম। ইপসা, বাড়ি, তারপরে ইউনিভার্সিটি, কত এগুলোর সঙ্গে আমি জড়িত ছিলাম। এই কারণে যে আপনি ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের উপর বেশি এমফেসিস আমি দিছি। এটাই কিন্তু অনেকে ভুলে যায়, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, এটার উপরে আমি বেশি এমফেসিস দেয়, যার জন্য আমাদের ম্যান পাওয়ারগুলো তাড়াতাড়ি, সেটা কীভাবে করেছি অনেক মেকানিজম, অনেক কিছু বলার আছে, সেগুলো বললে তো এখন সময় হবে না। তবে জানেন এখানে যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে আমি সবচেয়ে বড় দান রাখি, এবং এই ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপমেন্টে সবচেয়ে বড় দান। এই ট্রিক্স অ্যান্ড টেকনিক্স বহুত আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ টেকনিক্স, সেইগুলো অ্যাপ্লাই করেই আপনার এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা। এবং আমি বলবো আমার ওটা ন্যাক টু ডেভেলপ দি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যান পাওয়ার ফর এনি প্রোগ্রাম, খালি এগ্রিকালচার না, সব প্রোগ্রামে এটা দরকার। সেগুলো আমি করতে পারছি খুব সাকসেসফুলি, যেটা ওটা আমার একটা ছিল, ন্যাক ছিল, একটা ইচ্ছা ছিল সবসময়। আপনি দেশের কৃষি উন্নয়নে যেভাবে প্রতিষ্ঠান গড়েছেন, ঠিক তেমনিভাবে গবেষণা কর্মও চালিয়েছেন। আপনার গবেষণার একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো কাজী পেয়ারা। এটির উদ্ভাবক আপনি, আপনার নামেই এটির নামকরণও হয়েছে। একজন উদ্ভাবক হিসেবে আপনার নামে একটি ফসলের নাম, এর অনুভূতিটি কেমন লাগে? আমি অবশ্য এটা পছন্দ করিনি আমার নামের নামকরণ করুক, আমি চলে যাওয়ার পরে করেছে। যদি ওখানে থাকতাম আমি, তাহলে হয়তো আমি করতে দিতাম না। লাগে তো সব লোকেরই ভালো লাগবে যদি লোকে উপকার পায় ওর থেকে। একটা কাজী পেয়ারা খাওয়ার, একটা অ্যাপেল খাওয়া এক কথা। একটা অ্যাপেল থেকে আপনি যে গুণগত মানের যে নিউট্রিশন পান, সেটা একটা অ্যাপেল থেকে যা পান, একটা কাজী পেয়ারা থেকে তাই পান। তা কাজী পেয়ারা অত সহজে এখানে হয়, অ্যাপেল তো হয় না। কাজী পেয়ারা স্প্রেড করেছে খুব ইজিলি, এবং আসলে দেখতেও তো খুব সুন্দর। আজকে এই পর্যায়ে এসে জীবনের হিসেবের খাতাটি কেমন? জীবনে কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? না, আমার কোনো ক্ষেত নাই। আমি যেমন দিয়েছি তেমন পেয়েছি। আমি দিয়েছি, সরকারও আমাকে দিয়েছে। এই তো সেই দিনও দেখেন স্বাধীনতা পুরস্কার, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অফ দি গভর্নমেন্ট বাংলাদেশ, সেটা আমাকে দিয়েছে।
এরপরে তো আমি বলবো যে আমি কিছু পাইনি তা না, গভর্নমেন্ট আমাকে অনেক ফেসিলিটি দিতে অফার করেছে, তা আমি নেইনি। এমনকি আমাকে ক্যাবিনেট মিনিস্টার হতেও বলা হয়েছিল, এডুকেশন মিনিস্টার, হুইচ আই রিফিউজড। আমি রিফিউজ করেছি। কারণ কী কারণে রিফিউজ করবো? কারণ ক্যাবিনেট মিনিস্টার হয়ে আমি কী করবো? আমি অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে যে কন্ট্রিবিউট করতে পারবো, একটা ক্যাবিনেট মিনিস্টার হিসেবে ওইটা তো আমি কন্ট্রিবিউট করতে পারবো বলে আমার বিশ্বাস ছিল না, এবং পারতামও না। কাজেই আমি অতি সহজেই না করে দিলাম। তারপর সরকার আমাকে ন্যাশনাল এমিরিটাস সায়েন্টিস্ট বানাইছে, এটা তো বড় কথা। আমাদের দেশ তো বড় আয়ের দেশ নয়, যে দেশে সকলেই যদি সন্তুষ্ট থাকে আমি থাকবো না কেন? আমি হয়তো সবার মতো নাও পেতে পারি, কিন্তু আমি তো পেয়েছি কিছুটা। এই পর্যায়ে আসবার পেছনে যাদের অবদানের কথা বলতে চান? আমার যারা কলিগ ছিল, প্রত্যেকেই, জুনিয়র কলিগ ওর সিনিয়র কলিগ ওর কলিগ, সবাই আমাকে সাপোর্ট করছে। সবাই কন্ট্রিবিউশন আমি রিকগনাইজ করি। যিনি নামও শুনছেন, ডক্টর হাসানুজ্জামান, রাইস রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর জেনারেল ছিলেন উনি। তারপরে আমার শফি মহিউদ্দিন, ওই যে হুইটের প্রোগ্রামকে লিড করতেছে শফি মহিউদ্দিন, ডক্টর শফি মহিউদ্দিন, সেও একজন ভালো রকমের সায়েন্টিস্ট। এদের সবাইকে আমি মনে রাখি, এবং তারা যে আমাকে সাহায্য করতেছে, অ্যাক্টিভ সাহায্য, সে ওদের সাহায্য না পেলে হয়তো অতটা আমি করতে পারতাম কিনা সন্দেহ আছে। তবে তাদের সাহায্য এবং এনকারেজমেন্ট, সেটাই আমাকে ড্রাইভ করছে, সবসময় সামনের দিকে আগেই নিয়ে গেছে। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে, তরুণ পেশাজীবী, তরুণ কৃষিবিদ, তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ? আমার পরামর্শ হলো যে, যেমন আমি কোনোদিন টাকার পিছনে দৌড়াই নাই। মানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ। সবাই মানির পিছনে যায়, আমি কোনোদিন যাইনি। সেটা যদি যেতাম তাহলে আমার এই ছোটো বাড়িটা হতো না। এই যে বাড়িটা দেখতেছেন, বড় বড় চাকরি করেও এই একটা ছোটো বাড়িতে আমি থাকি, এবং যেই দেখে বাড়িটা সেই বলে যে এত ছোটো বাড়িতে আপনি থাকেন কি করে? কেন? উত্তরের সবচেয়ে ছোট বাড়ি। উত্তরের সবচেয়ে ছোটো বাড়ি আর সবচেয়ে ওল্ডেস্ট বাড়ি। কাজেই হলো, আমি মানির পিছনে যাওয়াটা বলবো না, সায়েন্টিস্টদের তোমার মানির পিছনে যাও, তবে তাদের নিড মিট করা উচিত গভর্নমেন্টেরও। তাদের যা মিনিমাম বেসিক নিড সেটা দেওয়া উচিত। সেটা আগে দেওয়া হতো না বলে আমরা অনেক সায়েন্টিস্টকে হারিয়ে ফেলেছি। আমাদের যত সায়েন্টিস্টকে আমরা ট্রেনিং দিচ্ছি তার 40% সায়েন্টিস্ট চলে গেছে বিদেশে, কিন্তু এটাই তো সেজন্য মস্ত লস। কিন্তু এখন গভর্নমেন্ট যেটা একটা পরিবর্তন এনেছে এই বছর থেকে, দেখলাম যে পে ভালোই বেরিয়ে দিচ্ছে, সায়েন্টিস্টের অন্য অফিসারদের মতোই বেরিয়ে দিচ্ছে। তাতে মনে হয় না কোনো সায়েন্টিস্ট আর বিদেশে যাবে চলে, কারণ তাদের পে স্ট্রাকচার এখন কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। দেশের যা সম্ভব তা দিয়ে দিচ্ছে, এবং আমি মনে করি তারা ভালোই পাচ্ছে। আমরা যা পাইনি তারা তার চেয়ে বেশি পাবেও, এবং এটা দেশের জন্য ভালো হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশ, আজকে এই পর্যায়ে এসে এই দেশটিকে কেমন দেখছেন? এই বাংলাদেশের মতো ছোট্ট একটা কান্ট্রি উইথ এত পপুলেশন, যেটা পপুলেশন ধরুন 1972-তে যা ছিল আর এখন হলো 2016-এ, দেখতেছেন না আপনার পপুলেশন এত বেড়ে যাওয়া, ডবল হয়ে গেছে। তার সত্ত্বেও আমরা এখন সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড। 7 কোটি মানুষকে খাদ্য দিতেও হিমশিম খেতে হতো। এখন 16 কোটি 17 কোটি লোককে দিচ্ছেন অতি আরামের সঙ্গে দিচ্ছেন। কাজে এটা খালি আপনি না, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো লোকরা এটা বললে তারা বিশ্বাস করতে চায় না। তার দেশের কাছে আমার সুপারিশ হলো ট্যালেন্টকে সবসময় রেসপেক্ট দিতে। দেশের মধ্যে যারা ট্যালেন্টেড পারসনস, ট্যালেন্টেড অফিসারই হোক, সায়েন্টিস্ট হোক, যারা ট্যালেন্টের ভ্যালুতে সবাইকে দেখা উচিত, এবং সেইভাবে সবাইকে কাজে লাগানো উচিত, বেসড অন ট্যালেন্টস, নট অন এনিথিং এলস। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদেরকেও আমি ভালো থাকার ইচ্ছা প্রকাশ করি এবং দোয়া করি। তবে আমরা বিদায় নেব আপনার পছন্দের